এবার পোস্টার নিয়ে কিন্তু তোলপাড় গোটা রাজ্য তো বলছি ঠিক কথা, কিন্তু খোদ কলকাতা শহরেও কিন্তু এখন পোস্টার ঘিরে কিন্তু চারিদিকে শোরগোল পড়ে গেছে। কি পোস্টার বলুন তো? দু ধরনের পোস্টার। আমরা আগের পর্বেই আপনাদের বলেছিলাম বিজেপির পক্ষ থেকে হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকে চাই, এই পোস্টার পড়েছিল বিভিন্ন জেলার। ঠিক একদিন পেরোতে না পেরোতেই নতুন পোস্টার চলে এলো। সেটা কি? হিন্দু হিন্দু ভাই ভাই, বাংলা থেকে পূর্ণমন্ত্রী কেন নাই? আবার হিন্দু হিন্দু ভাই ভাই, গ্যাসের দাম কেন কমে নাই? ভাবুন, পোস্টার পাল্টা পোস্টার। একদিকে তো চলছে এই নিয়ে এখন ধর্মের রাজনীতি চলছে, আপনারা জানেন, বিধানসভার ভেতরে বাইরে সব জায়গায়। আবার সামনে রামনবমী আসছে, তাহলে ধর্মই কিন্তু সব কিছুকে ছাপিয়ে সব থেকে প্রায়োরিটি টপিক এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে। আগামী দিনে কি হতে যাচ্ছে? এই যে পোস্টার নিয়ে আমরা শুরু করলাম এই পর্ব, এটার আলটিমেটাম কি? এটার ভবিষ্যৎ কি? কোন দিকে যেতে যাচ্ছে? তৃণমূল সরকার বা শাসক দল আবারও কি কোনো বেকায়দায় পড়তে যাচ্ছে ভোটের আগে? এই নিয়ে কিন্তু আমাদের আজকের পর্ব খুব গুরুত্বপূর্ণ। দেখবেন অর্কপ্রভ সরকার অন্যান্য পর্বের মতো আমার সঙ্গে আছেন প্রখ্যাত সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। অর্কদা, আপনাকে স্বাগত। এই যে পোস্টার, আমরা আগের পর্বেই কিন্তু আমরা এই পোস্টার নিয়ে অল্প কিছুক্ষণ সময় ব্যয় করেছিলাম। পাল্টা পোস্টার তৃণমূল আইটি সেলের পক্ষ থেকে পড়ে গেল, কিভাবে দেখছেন? আসলে বিজেপি ধরেই নিয়েছে তারা মুসলমান ভোট পাবে না এবং হিন্দু ভোটকে যতটা সম্ভব নিজেদের দিকে টেনে আনার চেষ্টা নিচ্ছে। সেই জন্য হিন্দুরা নিজ ভূমি পরবাসী, হিন্দু খাতরে মে হ্যায়, সব হিন্দুকে দলবল নির্বিশেষে এক ছাতার তলায় এসে বিজেপিকে ভোট দিতে হবে, এটা বিজেপির ঘোষিত ন্যারেটিভ। এবং এই ন্যারেটিভটা কারেন্সি গেইন করছে বলে তৃণমূল মনে করছে এবং সেই জন্যই তারা বিজেপির এই প্রচারকে ভোঁতা করে দেওয়ার জন্য পাল্টা এইটা করেছে। তবে আমার মতে পশ্চিমবঙ্গে যে ভোট হবে আগামী দিনে, সেটা স্পষ্টভাবে হিন্দু মুসলমানদের মধ্যে ভোট হবে। হিন্দু ভোটের সিংহভাগ বিজেপি পাওয়ার চেষ্টা করবে। ইতিমধ্যেই তারা 55% পায়, আরও হয়তো 5% নিজের দিকে টানার চেষ্টা করবে। আর তৃণমূল কংগ্রেসও চাইবে যে মুসলিম ভোটের 1% যাতে এদিক ওদিক না যায়, পুরোটাই তারা পায় না। তাহলে আপনি বলতে চাইছেন অর্কদা, বাদ বাকি এই যে শাসক দলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা 15 বছর, প্রায় 11-26 যদি আমরা দেখি, তার সঙ্গে দুর্নীতি, তার সঙ্গে এই স্বাস্থ্য এবং খাদ্য, দুটো পিলার মানে আমাদের সামাজিক ব্যবস্থার, দুটোর ক্ষেত্রেই যে অবস্থা, এই সব কিছুকে ছাপিয়ে প্রায়োরিটি ধর্ম। এবারের ভোটটা তাই হবে। ওগুলোরও ইম্প্যাক্ট পড়বে না আমি তা বলছি না। 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াও তৃণমূলকে মোকাবিলা করতে হবে এবং একই সঙ্গে যে তৃণমূলের বিরুদ্ধে যে মুসলিম তোষণের অভিযোগ উঠছে, সেটা যে একেবারে উড়িয়ে দেওয়ার মতো তা তো নয়, আমরা তো প্রাত্যহিকভাবে দেখতেই পাই। তো তার একটা ব্যাকল্যাশ তো হবেই। এই ব্যাকল্যাশটা হবে হিন্দু কনসলিডেশনের মধ্যে দিয়ে, যেটা বিজেপি আরও নিখুঁতভাবে পরিকল্পনা করছে। সেই ব্যাকল্যাশের ফায়দা যারা তাতে নিতে পারে। ওকে অর্কদা, আমরা আগের পর্বে কিন্তু মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরীফ তিনি গিয়েছিলেন, তোয়া সিদ্দিকীর সঙ্গে সেখানে কথা হয়েছে তার। আমরা জাস্ট যখন অনুষ্ঠান করেছিলাম সেদিনকেই যাওয়ার কথা ছিল, কিন্তু তারপর তিনি সেখানে বলছেন যে আমি শুধু এইখানে এলেই বিরোধীরা প্রসঙ্গ তুলছে। কোথায়? আমি যখন গির্জায় যাচ্ছি, আমি যখন অন্য কোনো জায়গাতে যাচ্ছি, গুরুদ্বারে যাচ্ছি, তখন তো কেউ প্রশ্ন তুলছে না, কিন্তু এখানে এলেই কেন? সেখানে আপনাকে আমার স্পেসিফিক প্রশ্ন অর্কদা, এখানে রাজনীতিক মমতা এবং প্রশাসক মমতা ডিফারেন্সিয়েট কীভাবে করছেন? তাহলে উনি তো ওখানে গেছেন রাজনীতি করতেই। 10 বছর বাদে গেছেন, 2016 বিধানসভা নির্বাচনের আগে গেছিলেন, এবার গেলেন। এবং গেছেন একটাই কারণে, নওশাদ সিদ্দিকী ওখানকার পীরজাদা ও আইএসএফের বিধায়ক, ওকে হয়তো তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার মমতা প্রস্তাব দিয়েছেন। নওশাদ যদি প্রস্তাব না মানেন, তার পরিবারের কাউকে নওশাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হবে। নওশাদের ঘনিষ্ঠদের মুখ্যমন্ত্রীর আশেপাশে দেখা গেছে। মুখ্যমন্ত্রী এইটুকু জানেন যে নওশাদ পীরজাদা এবং ফুলফুলা শরীফের গুরুত্ব বিশেষ করে বাঙালি মুসলমানদের কাছে ভীষণ। তো নওশাদের মতো কেউ যাতে তৃণমূলের ফোল্ডের বাইরে না বেরোতে পারে, সেটাই মমতা নিশ্চিত করতে চাইছেন। অর্থাৎ
নওশাদকে দলে টেনে নেওয়া। কিন্তু নওশাদ তো বলছেন যে তাকে বলা হচ্ছে তৃণমূলের বি টিম, আবার বিজেপির বি টিম, তাহলে এ টিম কারা ওর কথা? নওশাদ যে প্রত্যাশা নিয়ে রাজনীতি এসেছিল সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। যেভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে 22 মিনিট ধরে নবান্নেও কথা বলল এবং মুখ্যমন্ত্রী ফুরফুরা গেলেন এবং নওশাদকে তৃণমূলে সামিল হওয়ার আহ্বান জানালেন, শেষ পর্যন্ত নওশাদ কী করবেন আমি জানি না, সামিল হয়ে যেতেও পারেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো। যদি তিনি সামিল না হন তিনি হয়তো তৃণমূলের কাছে 3-4টে আসন চাইবেন। আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেবেন, প্রয়োজনে আবার দিতেও পারেন পরিবর্তিত পরিস্থিতিতে, বা নওশাদের পরিবারের কাউকে নওশাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে পারে। আসলে ব্যাপারটা হচ্ছে মুসলমান ভোট যাতে 99% তৃণমূল পায় সেটা নিশ্চিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, সেই চেষ্টার অঙ্গ হিসাবেই তিনি ফুরফুরায় গিয়েছিলেন। বেশ অর্কদা, এবার একটু খুব একটা ইম্পর্টেন্ট টপিকে আপনাকে জিজ্ঞেস করবো। আপনার প্রচুর অভিজ্ঞতা ভবানীপুর নিয়ে, কিন্তু রাজ্যের মানুষ ইতিমধ্যেই কিন্তু যত দিন আসছে নির্বাচনের, বছরখানেক বাকি যদিও এখনো পর্যন্ত, কিন্তু ভবানীপুর আসনে শুভেন্দু অধিকারী প্রথমে বলেছিলেন আমি মুখ্যমন্ত্রীকে ওখানে দাঁড়িয়ে হারাবো। আবার কিছুটা কিন্তু উনি অন্য কথা বলছেন গতকাল, যদি তার স্টেটমেন্ট আমরা শুনি, সেক্ষেত্রে আপনি কীভাবে দেখছেন? না, ভবানীপুরে শুভেন্দু দাঁড়াবেন না, বিজেপি একজন ভালো প্রার্থী দেবেন এবং ভবানীপুরে অবাঙালি হিন্দু ভোটার প্রচুর আছে, বেশ কিছু ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে, সেটাকে কনসলিডেট করার চেষ্টা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার চেষ্টা করছেন শুভেন্দু। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরেই বিজেপি পার্টি অফিস তৈরি করেছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যদি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়তি সতর্ক হয়ে যাবেন। এগুলো রাজনৈতিক কৌশল। শুভেন্দু ওখানে দাঁড়াবেন না, কোনো জোরদার প্রার্থীকে ওখানে দাঁড় করানো হবে এবং একই সঙ্গে যেহেতু ভবানীপুর মিশ্র জনবসতি, মুসলমান সম্প্রদায়ের মানুষও আছেন 2টো ওয়ার্ডে, আবার হিন্দু সম্প্রদায়ের অবাঙালি মানুষও 5টা ওয়ার্ডে সংখ্যাগরিষ্ঠ, সেই অঙ্কেই শুভেন্দু বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছোড়া সম্ভব ভবানীপুর। বেশ, ওকে, ওর কথা শেষ দিকে এসেছি প্রায়। এবার লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আমরা জানি আগের বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনও কিন্তু একটা খুব বড় রোল প্লে করেছিল। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি লক্ষ্মীর ভাণ্ডারের যে ক্রেজ, আমি কথাটা বলবো, ডেফিনেটলি এখানে কিন্তু একটা ভালো প্রকল্প, মহিলাদের পাশে থাকার বার্তা। এইবার কিন্তু বাজেটে মুখ্যমন্ত্রী অন্তর্বর্তী বাজেট যেটা হবে ভোট অন অ্যাকাউন্ট, ভোটের আগে 26 সালের ফেব্রুয়ারিতে, সেখানে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ডেফিনেটলি কিছু ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। তবে লক্ষ্মীর ভাণ্ডারের সুফল তৃণমূল আর নতুন করে কিছু পাবে না, যা পাওয়ার তারা পেয়ে গেছে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ালে কিন্তু রাজকোষের উপর আরও প্রেশার, সেটা কিভাবে জানি না। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিতেই পারেন, নাও নিতে পারেন, রাজকোষে চাপ পড়বে, ধার করবেন, যেটা হচ্ছে ধার তো করেই চলেছেন, লাগাম ছাড়া ঋণের বোঝা। নির্বাচনে জেতার জন্য এগুলো সব রাজনৈতিক দলই করে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতিক্রম নয়। তবে লক্ষ্মীর ভাণ্ডারের সুফল তৃণমূল যা পাওয়ার পেয়ে গিয়েছে সেটাকে সংহত করা, ধরে রাখাটাই ওদের কাছে চ্যালেঞ্জ। বাড়তি কোনো সুফল লক্ষ্মীর ভাণ্ডার থেকে ওরা আর পাবে না। বেশ, আর কথা শেষ দিকে জিজ্ঞেস করি, এই যে দল বদল ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আপনি কি তৃণমূলেরও কাউকে দেখছেন বিজেপির দিকে? যারা তৃণমূলের মধ্যে কোণঠাসা হয়ে আছেন, যারা মনোনয়ন পাবেন না মনে করছেন বিধানসভায়, তারা বিজেপির দিকে আসতেই পারেন। এই চলবে এটা, তাদের বিজেপি কতজনকে নেবে, আবার বিজেপি থেকে তৃণমূলের দিকে যারা যেতে চান তারা শেষ পর্যন্ত কতজন যেতে পারবেন, এইসব প্রশ্নগুলো আসবে। এইসব দলবদল ভোটের আগে খুব আমরা দেখি, এবারও হবে, ব্যতিক্রম নয়। শেষ পর্যন্ত ছবিটা কীরকম দাঁড়াবে এই মুহূর্তে বলা সম্ভব নয়। পুজোর পর থেকে যখন ভোটের দামামাটা বেড়ে যাবে সারা বাংলায় আক্ষরিক অর্থে, তখন এই দলবদল নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ায়। প্রবাবলি বোধহয় এই প্রথম ধর্মের উপর ভিত্তি করে কিন্তু ভোটের 1 বছর আগে থেকে একদম উত্তপ্ত পরিস্থিতি। হ্যাঁ, একদম আগে কিন্তু আমরা সচরাচর এরকমভাবে ছিল না, আড়ালে আবডালে হতো, এবার প্রকাশ্যে হচ্ছে। ওকে, অর্কদা, রামনবমী কিন্তু সামনে, এবং সেই নিয়ে ইতিমধ্যেই বিরোধী দলনেতা কিন্তু বলেছেন সেদিনকে প্রচুর অগন্তিক হিন্দু রাস্তায় নামবেন, কিভাবে দেখছেন? আমার নামতেই পারেন, প্রশাসনকে সতর্ক থাকতে হবে, কেউ যেন কোনো প্ররোচনা সৃষ্টি করতে না পারে, এটা প্রশাসনকে ইনশিওর করতে হবে। যারা মিছিলের ডাক দিচ্ছেন তাদেরকে ইনশিওর করতে হবে। কোনো
প্ররোচনামূলক স্লোগান, স্পর্শকাতর এলাকা এড়িয়ে যেতে হবে। অন্য ধর্মাবলম্বী মানুষ তাদের সংখ্যা যেখানে বেশি, সেখানে এমন কিছু আচরণ করা যাবে না যাতে তাদের ভাবাবেগ আঘাত পায়। বেশ, প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, সক্রিয় থাকতে হবে, নজরদারি রাখতে হবে। দুই, যারা রামনবমীর মিছিলের আয়োজন করছেন, ডাক দিচ্ছেন, তারাও যেন কোনো রকম প্ররোচনা সৃষ্টিকারী পদক্ষেপ না নেন। হ্যাঁ, অতীতে আমরা দেখেছি রামনবমীকে ঘিরে গন্ডগোল হয়, এগুলো একদম অবাঞ্ছিত, এগুলো আমাদের ভাবমূর্তির পক্ষে হানিকর। মূল দায়িত্ব প্রশাসনের এবং মিছিল যারা ডাক দিয়েছেন, আয়োজন করছেন তাদের। অর্কদার শেষ প্রশ্ন, তুয়া সিদ্দিকী কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট করেছেন সংবাদ মাধ্যমকে। তিনি বলছেন শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জি দুজনের নাম নিয়ে তিনি বলছেন তারা কিন্তু এখানে আসে দরকার পড়লে এবং রাজনীতি করতে। কি বার্তা দিতে চাইছেন? তুয়া সিদ্দিকী নিজেই রাজনীতি করেন, ওনার বক্তব্যের খুব একটা গুরুত্ব আছে বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি না। না, ওনার স্টেটমেন্টের ক্ষেত্রে কি আগামী দিনে আপনি সংখ্যালঘু ভোট কোনো একটা জায়গায় কি প্রশ্নচিহ্নের মুখে পড়তে পারে শাসক দলের কাছে? মনে হয় না। অনেক ধন্যবাদ দরকার আপনার সময়ের জন্য। আপনারা দেখলেন, আপনারা শুনলেন, আপনারা জানলেন। আমরা কিন্তু বিস্তারিতভাবে আজকের পর্ব থেকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলাম এবং বিশ্লেষণ করলেন অর্কপ্রভ সরকার, এবং তিনি তার মতামত আপনাদের সামনে তুলে ধরলেন। এবং এই মুহূর্তে সত্যি কথা, বঙ্গ রাজনীতি শুধুমাত্র ধর্মের ওপরই কি 2026-এর ফল নির্ধারণ হবে? এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। পোস্টার পাল্টা পোস্টার, হিন্দুত্ব অন্যদিকে হুমায়ুন কবির, বিধানসভা কি হচ্ছে আপনারা প্রত্যেকেই জানছেন, আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু শেষ কথা আপনারা বলবেন, মানুষ বলবেন। আমাদের পর্ব এভাবে চলতে থাকবে। আর অবশ্যই আপনারা প্রচুর মানুষ কমেন্ট করেন, আরও মানুষ কমেন্ট করুন, আমাদেরকে জানান আপনাদের সুচিন্তিত মতামত শেয়ার করুন। আমরাও আপনাদের মতামতকে সম্মান জানিয়ে চেষ্টা করব আপনাদের সামনে আপনাদের উত্তর তুলে ধরতে। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার।